অধ্যয়নালয়ের পক্ষ থেকে সবাইকে স্বাগতম। আজ আমি কলকাতা বিশ্ববিদ্যালয়ের বাংলা অনার্সের পঞ্চম সেমিস্টারের সিসি 11 পেপার নিয়ে এসেছি। তোমরা দেখতেই পাচ্ছ 2023 সালের প্রশ্নপত্র। সম্পূর্ণ প্রশ্নপত্র আজকের এই ভিডিওর মাধ্যমে যেমন আলোচনা করা হবে, তেমনই 2023-এর যে এই প্রশ্নপত্রের যে প্রশ্নগুলো, বিশেষ করে সংক্ষিপ্ত প্রশ্নগুলো এসেছে, তার উত্তরগুলোও আমি জানিয়ে দেবো এই ভিডিওটির মাধ্যমে। তাই অনুরোধ রইল প্রত্যেকে পুরো ভিডিওটি দেখো এবং কোথা থেকে তোমরা বিভিন্ন নোটস পত্রগুলো পাবে, সংক্ষিপ্ত প্রশ্নের উত্তর পাবে, তা আমি এই ভিডিওর মাধ্যমে বলে দেব। তোমরা পুরো ভিডিওটি দেখতে থাকো। চলো আর দেরি করব না, শুরু করি আজকের দেখো 2023-এর প্রশ্ন। এটা বাংলা অনার্সের পঞ্চম সেমিস্টার সিসি 11 পেপার। বিষয় থাকছে সাহিত্যের রূপরীতি। 65 নম্বরের প্রশ্ন কলকাতা ইউনিভার্সিটির, এটা কিন্তু মাথায় রাখবে, কলকাতা ইউনিভার্সিটি সিবিসিএস এর আন্ডারে যেটা পরীক্ষাটা হচ্ছে। চলো 2023-এর যে প্রশ্নগুলো এসেছিলো, এবং আমি কিন্তু তোমাদের যেমন সংক্ষিপ্ত প্রশ্নের উত্তরগুলো আজকে দিয়ে দিচ্ছি, ঠিক তেমনই খুব তাড়াতাড়ি তোমরা সাজেশানটাও পেয়ে যাবে। সঙ্গে থাকো, অবশ্যই লাইক করো, শেয়ার করো, এবং কিছু জানার থাকলে প্রশ্ন করো, কমেন্ট বক্সে কমেন্ট করতে পারো, কেমন লাগলো জানিও। দেখো তোমাদের প্রথম যে প্রশ্ন এসছে, আমি এখানে একটা কথা বারবার বলি, প্রত্যেকবার বলি এই জিনিসটা মনে রাখতে। উত্তর যথাসম্ভব নিজের ভাষায় লেখা বাঞ্ছনীয়। অনেকে লেখার পরেও নম্বর কম পাচ্ছে, পুরো লিখে আসছে তাও নম্বর পাচ্ছে না ঠিক মতো। কারণ হচ্ছে তারা কিন্তু নিজের ভাষাটা কিন্তু প্রয়োগ করে, নিজের ভাষায় একটু লেখার চেষ্টা করো। শুধুমাত্র নোট ফলো করলে তো হবে না, নিজের ভাষাটা নিজের মতো করে লেখার চেষ্টা করো। ঠিক আছে, যেটা পড়ছো নিজের করে লেখো। দেখো এখানে যে প্রশ্ন দুটো এসেছে, দুটো প্রশ্ন থাকবে মডিউল 1-এ। মডিউল 1-এ যে প্রশ্ন দুটো থাকছে, তার আগে বলে দিই মডিউল 1-এ তোমাদের কী থাকছে। সিসি 11-এ মডিউল 1-এ থাকছে কাব্য, কবিতা ও নাটক। তাহলে কাব্য থেকে একটা প্রশ্ন আসবে, নাটক থেকে একটা প্রশ্ন আসবে। এটা কিন্তু মনে রাখতে হবে। কাব্য থেকে আমাদের কি কি রয়েছে, এখানে আমাদের কাব্যতে যে কটা প্রশ্ন রয়েছে, যে কটা জিনিস করতে হবে, আমি যদি কাব্যটা যদি ভালো করে করি, তাহলে কিন্তু আমি একটা কমন পাবো। এখান থেকে 5 নম্বরে একটা কমন পাবো, 10 নম্বরে একটা কমন পাবো। ভালো করে মনোযোগ সহকারে শোনো প্রত্যেকে কিন্তু। তাহলে যেটা পড়ে গেছে, মহাকাব্য পড়েছে। দেখো, মহাকাব্যের লক্ষণ বিচার করে একটি বাংলা সাহিত্যিক মহাকাব্যের বৈশিষ্ট্য আলোচনা করো। সুতরাং মহাকাব্য পড়ে গেছে, তাহলে মহাকাব্য থেকে আর বড় প্রশ্ন আসবে না, এটা আমরা ধরে নিতে পারি। এখান থেকে একটা শর্ট প্রশ্ন আসতে পারে। তাহলে মহাকাব্য থেকে কোনো বড় প্রশ্ন আসছে না, কিন্তু মহাকাব্য পড়তে হবে। 5 নম্বরে আসতে পারে, সংক্ষিপ্ত প্রশ্নও আসতে পারে, কিন্তু বড় প্রশ্ন 10 নম্বরে আসবে না। তাহলে এখান থেকে 2024-এ যারা পরীক্ষা দেবে, তাদের জন্য যেটা সব থেকে গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে তোমাদের যেটা পরীক্ষা আসবে, সেটা হচ্ছে গীতি কবিতা। 100% ইম্পর্টেন্ট প্রশ্ন হয়ে গেছে গীতি কবিতাটা। তোমরা কিন্তু গীতি কবিতাটা কিন্তু খুব ভালো করে রাখবে। আমি আবার বলছি, গীতি কবিতা 2024-এর জন্য খুব গুরুত্বপূর্ণ। তাই গীতি কবিতাটা খুব ভালো করে তোমরা করে রাখবে। আমি একটা নোটস দিয়ে দেবো, তোমরা টেলিগ্রামে যুক্ত হয়ে যাবে। আমার একটা টেলিগ্রাম চ্যানেল আছে, সেই চ্যানেলের লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে। সেখান থেকে তোমরা ক্লিক করে কিন্তু তোমরা চলে যেতে পারো, কিংবা আমার চ্যানেলের নামেই আমার টেলিগ্রামটি আছে, তোমরা সেই টেলিগ্রামে যুক্ত হয়ে যাও। তাহলে সেখানে কিন্তু আমি এই গীতি কবিতার নোটস দিয়ে দেবো। আমি নোটসগুলোই কিন্তু পিডিএফ আকারে তোমাদের দিয়ে দিচ্ছি, তোমরা সেগুলো তোমরা কালেক্ট করতে পারো সে আমার টেলিগ্রামে গিয়ে। তাহলে গীতি কবিতা কিন্তু খুব ভালো করে পড়ে রাখবে। এছাড়াও অন্য যেগুলো আছে, কবি গান, সনেট, হাইকু, রুবাই আর লিমেরিক, এগুলো থেকে আমি 5 নম্বরের প্রশ্ন তোমাদেরকে তৈরি করে দিয়ে দেবো। এবারে দেখো নাটক থেকে একটা, সুতরাং তোমরা যদি গীতি কবিতা পড়ো, তাহলে একটা কমন পেয়ে যাচ্ছ। নাটক থেকে একটাও প্রশ্ন থাকবে। করতে পারো নাও করতে পারো, কিন্তু পড়তে কিন্তু হবে। করতে পারো নাও করতে পারো, কিন্তু পড়তে তোমাদের প্রত্যেককেই হবে, কারণ এখান থেকেই কিন্তু 5 নম্বরে একটা প্রশ্ন আসবে, এবং সংক্ষিপ্ত প্রশ্ন কিন্তু থাকবে। সংক্ষিপ্ত প্রশ্ন 15 নম্বর থাকে, তার মধ্যে থেকে নাটক থেকে তিনটে তো কম করে প্রশ্ন আসবেই। দেখো এখানে কি বলেছে, একাঙ্ক নাটক কাকে বলে, বৈশিষ্ট্য উল্লেখ করে একটি বাংলা একাঙ্ক নাটকের সংক্ষিপ্ত পরিচয় দাও। সুতরাং আমাদের একাঙ্ক নাটক এসে গেছে। তাহলে আমাদের কি করতে হবে, আমাদের এবছরের জন্য 2024-এর জন্য ইম্পর্টেন্ট হয়ে যাচ্ছে ট্র্যাজেডি, কমেডি। এই দুটো প্রশ্ন কিন্তু, দুটোর মধ্যে কিন্তু একটা আসার চান্স সর্বাধিক। এছাড়াও সামাজিক নাটক আর পৌরাণিক নাটকও আসতে পারে। সুতরাং তোমরা নাটক থেকে পড়লে অনেকগুলো প্রশ্ন তোমাদের করতে হতে পারে, কিন্তু তোমরা যদি কবিতা থেকে করো, তাহলে কিন্তু খুব কম করলেও
কমন পাবে। চলো এবার আমরা আলোচনা করব আমরা দ্বিতীয় মডিউল। দ্বিতীয় মডিউলে কী রয়েছে, উপন্যাস ও ছোট গল্প রয়েছে। তাহলে একটা উপন্যাস থেকে প্রশ্ন আসবে, একটা ছোট গল্প থেকে প্রশ্ন আসবে, 10 নম্বরেও আসবে, 5 নম্বরেরও আসবে। তাহলে উপন্যাস থেকে আমাদের কিন্তু একাধিক উপন্যাস রয়েছে, যেমন নকশাধর্মী উপন্যাস আছে, রোমান্সধর্মী উপন্যাস, সামাজিক উপন্যাস, ঐতিহাসিক উপন্যাস, রাজনৈতিক, আঞ্চলিক, মনস্তাত্ত্বিক, চেতনা প্রবাহ রীতির উপন্যাস। এতগুলো উপন্যাস রয়েছে। একটা পড়ে গেছে, তোমরা কি পড়ে গেছে তোমরা দেখতেই পাচ্ছ এখানে। দেখো, নকশাধর্মী উপন্যাস বলতে কি বোঝো? একটি যথার্থ বাংলা নকশাধর্মী উপন্যাস উদাহরণ দাও। এমন ধরনের প্রশ্ন কিন্তু থাকবে, সেম প্রশ্ন থাকবে, শুধুমাত্র নকশাধর্মী জায়গায় যে কোনো ঐতিহাসিক থাকতে পারে, সামাজিক থাকতে পারে, রাজনৈতিক থাকতে পারে, চেতনা প্রবাহ থাকতে পারে, যে কোনো আঞ্চলিক উপন্যাসও থাকতে পারে। যে কোনো একটা উপন্যাস কিন্তু এখানে বড় প্রশ্ন 2024-এর জন্য আসছে। আর এখান থেকে 5 নম্বরের প্রশ্ন আসবে। আর ছোট গল্প থেকে একটা প্রশ্ন থাকবে। ছোট গল্প থেকে কী প্রশ্ন এসছে দেখে না, এখানে 2023 এসছে, সাহিত্য সংরূপ হিসাবে ছোট গল্পের বৈশিষ্ট্যগুলি আলোচনা করো। তাহলে ছোট গল্পের বৈশিষ্ট্য এসে গেছে। তাহলে আমাদের এখানে থেকে কী প্রশ্ন করতে হবে 2024 যারা পরীক্ষা দেবে তাদের জন্য ইম্পর্টেন্ট হচ্ছে উপন্যাস আর ছোট গল্পের পার্থক্য। এটা কিন্তু মাথায় রাখবে খুব ভালো করে, উপন্যাস ছোট গল্পের পার্থক্যটা কিন্তু ভালো করে করে যাবে। চলো এবার আমরা দেখব তৃতীয় মডিউলে কি আছে। তৃতীয় মডিউলে রয়েছে আমাদের প্রবন্ধ, সমালোচনা ও অন্যান্য সংরূপ। তা প্রবন্ধের মধ্যে থেকে আমাদের অনেক কিছু আছে, বস্তুনিষ্ঠ, ব্যক্তিনিষ্ঠ, লঘু প্রবন্ধ, গবেষণা প্রবন্ধ, সমালোচনা সাহিত্য, ভ্রমণ সাহিত্য, ডায়েরি, পত্র সাহিত্য, রম্য রচনা, জীবনী ও আত্মজীবনী ও স্মৃতিকথা। এত কিছু আছে, প্রত্যেকটা কিন্তু তোমাদেরকে পড়তে হবে, না হলে তোমরা কিন্তু সংক্ষিপ্ত প্রশ্ন উঠতে পারবে না। আমি কিন্তু সংক্ষিপ্ত প্রশ্ন কিন্তু একটা ভিডিও যেমন দেবো, তেমন পিডিএফ আকারে কিন্তু আমি টেলিগ্রামেও দিয়ে দেবো। ধাপে ধাপে দেবো, একসঙ্গে দেওয়া যাবে না, প্রত্যেকটা ধাপে ধাপে দেবো। আমি যার জন্য আগে থেকে কিন্তু এই প্রশ্নগুলো তৈরি করা শুরু করেছি, যাতে তোমাদের পরীক্ষার অনেক আগে তোমাদের আমি সাজেশানও দিতে পারি। আমি সাজেশান 2-4 দিনের মধ্যে তোমরা সাজেশানও পেয়ে যাবে। তোমরা চ্যানেলের সঙ্গে থাকো, চ্যানেলে অ্যাক্টিভ থাকো, পেয়ে যাবে খুব তাড়াতাড়ি। এবং অবশ্যই লাইক শেয়ার করো বন্ধুদের সঙ্গে। একটা লাইক তোমরা করো না কিন্তু, তাহলে আমার উৎসাহটা বাড়বে কী করে? এতগুলো খাটা বৃথা হয়ে যায় যদি লাইক না করো, শেয়ার না করো। চলো এবারে আমরা দেখে নিই এখান থেকে আরেকটা যেটা এসছে, সেটা হচ্ছে কী এসছে দেখো, ডায়েরি কাকে বলে, পত্র সাহিত্য ও ডায়েরির পার্থক্য এসছে, ঠিক আছে, আলোচনা করো। তাহলে ডায়েরি এসছে, আর ডায়েরির সঙ্গে পত্র সাহিত্যের পার্থক্য এসছে। এবারে দেখো সংক্ষিপ্ত প্রশ্ন কী এসছে, 5 নম্বরের প্রশ্ন 23 এসে গেছে, কবিগান এসছে। কবিগান সম্পর্কে সংক্ষিপ্ত বা সংক্ষেপে আলোচনা করো। আর এসছে নাটক থেকে একটা এসছে, নৃত্য নাট্যের আবশ্যিক সূত্রগুলি উদাহরণসহ সংক্ষেপে লেখো। এবারে দেখো পরের মডিউলে, দ্বিতীয় মডিউলে, সাহিত্য সংরূপ হিসাবে রূপকথার পরিচয় দাও। আর রোমান্স কি, একটি সার্থক রোমান্স উপন্যাসের বৈশিষ্ট্য সূত্রাকারে লেখো। তারপরে দেখো এখানে যেটা এসছে, আর তার আগে আমি সংক্ষিপ্ত প্রশ্ন উত্তরগুলো কিন্তু বলে দেবো, তোমরা সঙ্গে থাকো, কেউ কিন্তু লেফট নিও না। সংক্ষিপ্ত প্রশ্ন উত্তরগুলো কিন্তু আমি জানিয়ে দেবো, স্ক্রিপ্ট করে না করে পুরো না করে দেখো, তাহলে সব কিছু পেয়ে যাবে। কয়েকটা এসছে, লঘু প্রবন্ধ কাকে বলে, এর বৈশিষ্ট্যগুলি উল্লেখ করো। সুতরাং আমাদের কিন্তু এই প্রবন্ধ থেকে বিভিন্ন প্রবন্ধের বৈশিষ্ট্য আমাদের ভালো করে মনে রাখতে হবে, পড়ে রাখতে হবে। আর এসছে স্মৃতিকথার বৈশিষ্ট্যগুলি উল্লেখ করো। এবারে দেখো টিকা, 5 নম্বর টিকা, তিনটে টিকা আছে, যে কোনো একটা করতে 3টে মডেল থেকে 3টে টিকা আছে। প্রথমে এসছে সনেট, তারপর চেতনা প্রবাহ রীতির উপন্যাস, আর গবেষণামূলক প্রবন্ধ। 3টে এসছে, যে কোনো একটা করতে হয়েছে, এগুলো বাদ দিয়ে তোমাদের কিন্তু করতে হবে। এবারে দেখো 15টা প্রশ্ন আছে, সংক্ষিপ্ত প্রশ্ন। প্রত্যেকটা প্রশ্নের উত্তর কিন্তু আমি তোমাদেরকে জানিয়ে দিচ্ছি, তোমরা কিন্তু খাতা কলম নিয়ে লিখে নাও, বসে যাও এবং সেখানে লিখে নাও। প্রথম যে প্রশ্নটা রয়েছে সেটা হচ্ছে, একটি আদি মহাকাব্যের উদাহরণ দাও। আদি মহাকাব্য কোনটি? মহাকাব্য দুটো আছে, আদি মহাকাব্য, সাহিত্যিক মহাকাব্য। মহাকাব্য দুটো ভাগ করা হয়েছে। আদি মহাকাব্য হচ্ছে রামায়ণ, লিখে নাও তোমরা প্রত্যেকে, রামায়ণ আদি মহাকাব্যের উদাহরণ হচ্ছে রামায়ণ। পরের প্রশ্ন হচ্ছে, রাজসিংহ কোন শ্রেণীর উপন্যাস? এটি একটি ঐতিহাসিক উপন্যাস। রাজসিংহ বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের রচিত, এটি একটি ঐতিহাসিক উপন্যাস। একটি অ্যাবসার্ড নাটকের উদাহরণ দাও। উত্তর হয়ে যাবে বাদল সরকারের এবং ইন্দ্রজিৎ। বাদল সরকারের
এবং ইন্দ্রজিৎ। পরবর্তী প্রশ্ন দেখো কি আছে। একটি যথার্থ আঞ্চলিক উপন্যাসের নাম লেখো। তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়ের হাঁসুলি বাঁকের উপকথা, যেটা প্রকাশিত হয়েছিল 1947 সালে। তারপরে বাংলা ভাষায় লেখা একটি সার্থক একটি যথার্থ ট্র্যাজেডি নাটকের নাম লেখো। সার্থক ট্র্যাজেডি হচ্ছে কৃষ্ণকুমারী, মাইকেল মধুসূদন দত্ত রচিত কৃষ্ণকুমারী, যেটি প্রকাশিত হয়েছে 1861 সালে। তারপরে রবীন্দ্রনাথের একটি মনস্তাত্ত্বিক উপন্যাসের নাম লেখো। আমরা সবাই জানি মনস্তাত্ত্বিক উপন্যাস রবীন্দ্রনাথের চোখের বালি, প্রকাশকাল 1903। জীবনী ও আত্মজীবনীর একটি পার্থক্য নির্দেশ করো। জীবনী হলো কারোর জীবনের একটি লিখিত বিবরণ যা অন্য ব্যক্তির দ্বারা রচিত, এবং আত্মজীবনী হলো একটি ব্যক্তিগত বিবরণ যা নিজের দ্বারা লিখিত। পালামৌ কি জাতীয় রচনা? পালামৌ একটি উপন্যাস। এবারে দেখো, শেক্সপিয়রের একটি ট্র্যাজেডির নাম লেখো। শেক্সপিয়রের একটি ট্র্যাজেডি নাম হচ্ছে জুলিয়াস সিজার। তারপরে কবিতায় হাইকু রূপকল্পটি কোন দেশে উদ্ভূত হয়েছিল? উত্তরটা হবে জাপানে, ষোড়শ শতকে। ঠিক আছে। তারপরে বাংলা ছোট গল্পের জনক কাকে বলা হয়? আমরা সবাই জানি রবীন্দ্রনাথ ঠাকুরকে। একটি পত্র সাহিত্যের উদাহরণ দাও। পত্র সাহিত্যের উদাহরণ বলতে গেলে আমাদের সবসময় মনে পড়ে রবীন্দ্রনাথের ছিন্ন পত্রাবলী, রবীন্দ্রনাথ ঠাকুরের ছিন্ন পত্রাবলী, যেটা প্রকাশিত হয়েছিল 1922 সালে। ব্যক্তিগত প্রবন্ধের একটি প্রাথমিক শর্ত কি? যুক্তি ও মননশীলতার পরিবর্তে লেখকের হৃদয়াবেগের প্রাধান্য থাকবে, এটা প্রাথমিক শর্ত। যুক্তি ও মননশীলতার পরিবর্তে লেখকের হৃদয়াবেগের প্রাধান্য থাকবে। তারপরে যে প্রশ্ন আছে, রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা একটি সমালোচনামূলক প্রবন্ধ গ্রন্থের নাম। আমরা অনেকগুলো সমালোচনামূলক প্রবন্ধ রয়েছে, যার মধ্যে একটি হচ্ছে সাহিত্য, যেটি 1907 সালে প্রকাশিত হয়। তারপর সাহিত্যের পথে, যেটা 1936 সালে প্রকাশিত হয়, এবং সাহিত্যের স্বরূপ 1943 প্রকাশিত হয়। তারপর দেখো, একে কি বলে সভ্যতা কি জাতীয় রচনা? এটি একটি প্রহসন, মাইকেল মধুসূদন দত্ত রচিত একটি প্রহসন। আর বুড়ো শালিকের ঘাড়েরও, সেটাও একটি প্রহসন। মাইকেল মধুসূদন দত্ত দুটো প্রহসন রচনা করেছিল, একটা হচ্ছে একে কি বলে সভ্যতা, আর একটা হচ্ছে বুড়ো শালিকের ঘাড়েরও, প্রকাশিত হয়েছিল 1860 সালে। তাহলে পুরো প্রশ্নটা দিয়ে দিলাম, এবং তোমরা সংক্ষিপ্ত প্রশ্নের উত্তরগুলোও পেয়ে গেল। তাই অবশ্যই তোমরা লাইক করো, শেয়ার করো বন্ধুদের সঙ্গে, এবং পাশে থাকো। টেলিগ্রামে যুক্ত হয়ে যাও, সেখান থেকে তোমরা কিন্তু অন্যান্য প্রশ্ন উত্তরগুলো তোমরা পেয়ে যাবে। সাজেশান আমি খুব তাড়াতাড়ি দেবো, অ্যাক্টিভ থাকো, পেয়ে যাবে খুব তাড়াতাড়ি। 2-1 দিনের মধ্যে আমি সাজেশানটা তৈরি করছি, দিয়ে দেবো। ভালো থেকো।